প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। লন্ডনে প্রফেসর ইউনূস ও তারেক রহমানের বৈঠকটিকে গেম চেঞ্জার বলা হচ্ছে। বৈঠকটি আপনি খুব কাছ থেকে দেখেছেন, আপনার অনুভূতি এবং প্রতিক্রিয়া আমরা জানতে চাই। আমি বলেছি যে গেম ওভার। গেম কি, যারা কনস্পাইরেসি করছিল যাতে এই মানে ইন্টারিম গভর্নমেন্টের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা দূরত্ব তৈরি করে দিয়ে, জি, যারা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত ছিলেন, যারা জুলাই গণ অভ্যুত্থানটা করলেন, তাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের একটা দূরত্ব তৈরি করার একটা প্রয়াস ছিল বিভিন্ন কুচক্রী মহলের মধ্যে। তো এই মিটিংয়ের ফলে এটা চিরতরে বন্ধ হয়ে গেল। এই জন্য আমরা বলছি যে এটা গেম ওভার, বা আপনি যেটা বললেন গেম চেঞ্জার। এবং এতে যেটা হবে যে বাংলাদেশ সামনে পুরোপুরি ইলেকশন মুডে চলে গেল। সামনে দেখবেন যে যারা ঢাকায় এতদিন ব্যস্ত ছিলেন, আস্তে ধীরে তারা গ্রামে যাবেন, তাদের কনস্টিটিউয়েন্সিতে ফিরবেন, ইলেকশনের প্রস্তুতি দিবেন। আর ইলেকশনে তো আমরা একটা জয়েন্ট বিবৃতি এসছে, সেখানে দেখেছেন যে ইলেকশন যদি আমাদের প্রিপারেশনগুলো সব ঠিক থাকে, ট্রায়াল আর এগুলো, তাহলে ফেব্রুয়ারির সেকেন্ড উইকেই ইলেকশন হতে পারে। এই বৈঠকটি কিভাবে শুরু হলো বা কিভাবে হওয়ার মতো হলো, আরেকটি বিষয় যেটা আপনি বলছিলেন, অনেকে চাচ্ছিলেন এই বৈঠকটি যাতে না হয়। এই বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত কিন্তু বৈঠকটি হলো এবং সফল বৈঠক বলা হচ্ছে। অবশ্যই সফল বৈঠক। দেখেছেন তো আপনি, একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই তো বুঝে। তারপরে যখন নেমে আসলেন, তারেক রহমান বললেন যে এই মিটিংটা হিস্টোরিক মিটিং ছিল। ঠিক আছে, আবার ওদিক দিয়ে আমি চিফ অ্যাডভাইজারকে জিজ্ঞেস শুনে বললেন যে এটা একটা মেমোরেবল একটা মিটিং। এই সব মিলে আমি বলবো যে এটা মানে একটা কি, আপনার বাস্তবতা কি, বাস্তবতা হচ্ছে বিএনপি বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এবং বিএনপির সবচেয়ে বড় নেতা, ওদের অ্যাক্টিং চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। তো উনি 17 বছর ধরে কিন্তু তারেক রহমানই এই পার্টির হালটা ধরেছিলেন। পার্টির এই যে রকমের ভয়ানক রকমের রিপ্রেশনের শিকার হয়েছে এই পার্টিটা, সেই জায়গায় তারেক রহমান তাদের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন সেই রিপ্রেশনের বিরুদ্ধে। তো সেই জায়গায় তার সাথে, এবং প্রফেসর ইউনূস, উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, ওনার হাত দিয়ে রিফর্ম হচ্ছে, ট্রায়ালের কাজটা উনি শুরু করেছেন এই গভর্নমেন্ট। তো এই যে তাদের দুইজনের মধ্যে যে মিটিং অফ মাইন্ডস, এটা তো খুব জরুরি ছিল। এইখানে ঢাকায় যারা লিডার আছেন, জামাতের লিডার বলেন, এনসিপির লিডার বলেন, অন্যান্য পার্টিগুলোর যত লিডার, সবার সাথেই তো প্রফেসর ইউনূস মাল্টিপল টাইমস বসেছেন। বিএনপিরও স্ট্যান্ডিং কমিটির মেম্বার, জেনারেল সেক্রেটারি জেনারেলের সাথে বসে, কিন্তু তারেক রহমানের সাথে কোনো সময় মিটিং হয়। এই মিটিংয়ের ফলে যেটা হলো কি, দুইজন বড় লিডার বসলেন, এবং এতে ইট সেন্ডস এ পজিটিভ সিগন্যাল টু বাংলাদেশ সবার কাছে আর অন্যান্য যাদের জন্য সিগন্যাল, যে কুচক্রী মহল, তারাও বুঝলো যে না, এখানে আর মানে কনস্পিরেসি করে বেশি দিন এগোনো যাবে না। বৈঠক হলে যে কিছু সমাধান আসে সেটি আমরা লক্ষ্য করলাম, দুপক্ষই ছাড় দিয়েছে, তাই তো? এটা একটা কনফিডেন্স বিল্ডিং মেজার হলো। হ্যাঁ, আপনাদের পক্ষ মানে এক ধরনের হয় একটু দূরত্ব তৈরির তো প্রয়াস ছিল, সেই দূরত্বটা তো মিটলো, এইটুক আমি বলতে পারি। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যেটা একেবারেই নাটকীয় বলা যায়, সেটি হলো যে বিএনপির কোনো নেতা প্রধান উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত চেয়েছিলেন, বা উনি সরে গেলে কোনো সমস্যা হবে না এরকম চেয়েছিলেন। কিন্তু আমরা দেখলাম যে এই বৈঠকটির পর তারেক রহমানের যে প্রতিক্রিয়া, সেটি একেবারেই ব্যতিক্রম। হ্যাঁ, উনি বললেন যে ভবিষ্যৎ সরকার গঠন হলে উনি তাদেরকে যাতে সহযোগিতা করেন প্রধান উপদেষ্টা, সে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে ভবিষ্যতে বা এখন থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়া তাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেই অনুযায়ী তারা চলবেন। আমাদের সোসাইটির তো গার্ডিয়ান লাগে, জি, দে আর গুড গার্ডিয়ানস। প্রফেসর ইউনূস তার জায়গায়, আর খালেদা জিয়া তো দেখেছেন জি, গত 18 বছরে উনি এর বিরুদ্ধে মূর্ত প্রতীক ছিলেন, ডিপ্রেশনের এগেনস্টে। তো অবশ্যই ওনারা গার্ডিয়ান হিসেবে, বাট প্রফেসর ইউনূসের কথা হচ্ছে উনি ওনার জায়গায় ফিরে যাবেন। এই গভর্নমেন্ট শেষ হলে ইন্টারিম গভর্নমেন্টে ওনার যে গুরু দায়িত্ব, সেটা উনি সুচারুভাবে সম্পন্ন করে উনি ওনার যেটা জায়গা, যে কাজগুলো উনি করছেন মানুষের জন্য, গরিব মানুষের জন্য, তাদের উপকারার্থে যে কাজগুলো করা উচিত, সেগুলোতে উনি ফিরে যাবেন। একটা বড় হসপিটাল করার ইচ্ছা আছে ওনার, বড় ইউনিভার্সিটি করার ইচ্ছা আছে, আরও কোথায় কোথায়। মানে উনি একটা, আমি ওনার সাথে 10 মাস কাজ করে দিচ্ছি, উনি কাজ পাগল লোক।
সারাক্ষণ কাজ, এবং এমন কাজটা যেটা মানুষের উপকার আসে। এমন না যে আমরা যেমন আছে না, কেউ সারাদিন কবিতা লিখছেন বা গল্প লিখছেন, হ্যাঁ? কিন্তু ওনার কাজটা হচ্ছে যে না, আমি এমন কাজ করব যেটা যেন মানুষ উপকৃত হয়। উনি ওই জায়গায় ফিরবেন আর কি। আমরা যেটা বুঝতে পারছি উনি একটা টার্গেটকে লক্ষ্য করে কাজ করেন। আরেকটি বিষয় অবাক করার মতো, সেটি হলো উনি অনেক বয়স হয়েছে কিন্তু মনে হয় না। ওই যে কাজের মধ্যে থাকেন, উনি সারাদিন কাজের মধ্যে ডুবে থাকেন। এই যেমন আমরা অনেকগুলো বিদেশ সফর করলাম, জি জি হ্যাঁ? অনেকে ভাবে যে আমরা যে ওইখানে খুব ফান করতেছি, এখানে উনি সারাদিন মিটিং করেন। খুব 10, 20, 30, 40 মিনিটের মাঝে মধ্যে ব্রেক পড়ে, তখন হয়তোবা বাট আদারওয়াইজ ওনার যে মিটিংগুলো এমন প্যাক করে রাখা হয়, যেন দেখেন সকালের থেকে উনি মিটিং করছেই আর করছেন তো করছেনই। বাংলাদেশে যে অভূতপূর্ব চেঞ্জ আসছে সেটা সবাইকে বলছেন। পুরো পৃথিবীকে জানাচ্ছেন কি চেঞ্জটা হচ্ছে। প্রফেসর ইউনূস কিছু কাজে হাত দিয়েছেন এই তিনটি বিষয়ের বাইরেও, সংস্কার, বিচার এবং নির্বাচনের বাইরেও। এই কাজগুলি কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিল, এখন কি সেই বাধাটা দূর হলো? আমি যেটা জানি উনি কাজ পাগল মানুষ, তো উনি মানে যে কাজই হোক করে ফেলবেন আর কি। কোনো কিছুই বাধা থাকবে না। আর ওনার কাজগুলো তো নিঃসন্দেহে। জাতির উপকারার্থেই তো। হুম। মানে আমরা যেন নতুন জায়গায় যেতে, যেমন আমরা চিটাং পোর্ট নিয়ে যে কাজ করি। জি আপনি সবার কনসেনসাস, আপনি বাইরে যত এক্সপার্ট আছে সবার কনসেনসাস হচ্ছে আপনি চিটাং পোর্টকে এফিশিয়েন্ট না করলে আপনার ইকোনমি এগোবে না। আপনি এই যে এত ছেলে মেয়ে নতুন নতুন জবে, প্রতি বছর 22 লক্ষ ছেলে জব মার্কেটে আসে, জব না পেয়ে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তো তার জব তৈরি করতে হলে চিটাং পোর্টকে ঠিক করতে হবে। বিকজ কেউ এসে যদি ফ্যাক্টরি করলে সে তো পণ্যটা আমার দেশে বিক্রি করবে না, সে তার দেশে নিয়ে যাবে জি বা অন্যান্য অনেক দেশে পাঠাবে। তো এই যে পাঠানোর জায়গাটা কি, লজিস্টিক্যাল চ্যালেঞ্জ হলো চিটাং পোর্টকে ঘিরে। তো ও যখনই দেখে যে না চিটাং পোর্ট তার এই এক্সপোর্টটাকে ডিলে করে দিবে, ঠিকমতো প্রসেস এগিয়ে নিতে পারবে না, তখন তো সে এখানে ইনভেস্ট করবে না। তো আমার এই যে চিটাং পোর্টের কাজটা উনি যেমন নিয়েছেন, এটা খুবই একটা বাংলাদেশের ইকোনমির জন্যও আমি বলবো রাইট নাও মোস্ট ভাইটাল এটা কাজ। নিঃসন্দেহে। এই কাজটা উনি অবশ্যই চেষ্টা করবেন যাতে ওনার এই যেই আমাদের যে কয় মাস আমরা আছি সেই কয় মাসের মধ্যে এটা যাতে এটা একটা এফিসিয়েন্সির জায়গাটায় যেন যাওয়া যায়। আপনারা ঢাকার বিমানবন্দরের যে ৩ নম্বর টার্মিনাল, যেটা একেবারে শেষ পর্যায়ে কাজের, সেই বিষয় নিয়ে আপনারা কথা বলেছেন লন্ডনে, তাদের সাথে মিটিং ওই যে করেছেন? দুইটা ছিল, এক হচ্ছে এয়ারবাস জি। এবং মেনজিস হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য ওয়ার্ল্ডে ওরা বেস্ট। জি 350টা এয়ারপোর্ট ওরা হ্যান্ডলিং করছে। তো ওদের সাথে আমরা কথা বলেছি, কেননা সত্যিকার অর্থে আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেশনটা ইনএফিশিয়েন্ট। এতে এই যে আমরা যে বিদেশে যে তরিতরকারি পাঠাইতে চাই, বিভিন্ন পণ্য পাঠাতে, সেই জায়গাগুলো কস্টলি হয়ে যায়, এফিশিয়েন্ট থাকে না। এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্যই আমরা চাচ্ছি যে বিদেশি যদি অপারেটর আসে বলা, এবং মেনজিস হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1, জি। তাদের সাথে আমরা কথা বলছি। কতটুকু অগ্রগতি হয়েছে? ওর সম্পর্কে আমাদের জানা, আমরাও বললাম আমরা কি চাচ্ছি, আমাদের কথা তাদের কথা, দুইজনের মধ্যে কথার একটা এক্সচেঞ্জ হয়েছে। আমাদের দেখেন বিমান কিন্তু প্রফিটেবল না। না। বিমান খুবই আনপ্রফিটেবল একটা অর্গানাইজেশন, এবং যেটা হয় কি জনগণের ট্যাক্সের টাকা একে আমাদের ভর্তুকি দিতে হয়। যেই টাকাটা আমি একটা বিধবা মাকে দিতে পারি, যেই টাকাটা আমি একটা গরিব একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ একটা লোককে দিতে পারি, হ্যাঁ, যিনি পঙ্গু হয়ে গেছেন তাকে আমি দিতে পারি, বা যিনি অন্ধ হয়ে গেছেন, সেই টাকাটা আমার দিতে হচ্ছে কি বিমানকে আমার সাবসিডি দিতে হচ্ছে। সেই বিমানের সাবসিডির জায়গাটা আমরা সত্যিকার অর্থে বন্ধ করতে চাচ্ছি, আমরা এটাকে প্রফিটেবল করতে চাচ্ছি। এই প্রফিটেবল বিমানকে কেমন করা যায়, এই জন্যই এয়ারবাসের সাথে কথাবার্তা। এয়ারবাস এগুলো মডেলিং আবার খুব ভালো জানেন, কীভাবে কি নতুন ফ্লিট যদি করা যায়, সে ফ্লিটে আমি কিভাবে এটা ফিনান্সিয়ালি ভায়াবল করব, এই আলাপগুলো হয়েছে। আমরা জানতে পেরেছি যে বৈঠক দীর্ঘ সময় হয়েছে, শুধু প্রধান উপদেষ্টার সঙ্গে নয়, এর আগেও ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক হয়েছে এবং সেখানে সব বিষয়ে আলোচনা হয়েছে। আমরা কি ধরে নিতে পারি যে ইস্টাক ইস্যু, যেটা আপনি বলছিলেন, বন্দর ইস্যু, এই সবগুলোতে আর বাধাগ্রস্ত হবে না? আমি ডক্টর খলিলুর রহমানের সাথে আগে বৈঠক হয়েছে কিনা এই বিষয়ে আমি ওয়াকিবহাল না, বাট আমার যেটা মনে হয় যে আমি মানে ইয়ের মিটিংটাই তো যথেষ্ট ইয়ে
আমি বলবো যে খুবই সাকসেসফুল ফ্রুটফুল মিটিং হয়েছে প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমানের মিটিং। আরেকটা বিষয় সেটা হলো যে 1.5 ঘন্টার মিটিং বুঝেনি তো, 1.5 ঘন্টা তো অনেক আলাপ করা যায়। না, আরেকটা বিষয় সেটা হলো যে 3 উপদেষ্টা যে পদত্যাগ চেয়েছিল বিএনপি থেকে, আর সেটির বোধহয় সমাধান হলো নাকি? আমি তো বললাম যে আমরা মনে করি এই মিটিংটা খুব ভালো হয়েছে। এই মিটিংটা থেকে পজিটিভ মেসেজ পুরো দেশে ছড়িয়ে যাবে। কিন্তু একটা জামালা বোধহয় তৈরি হয়েছে, সেটা হলো আপনি দেখেছেন নিশ্চয়ই যে জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ আরও কিছু দল মনে করে যে লন্ডন বৈঠকের পর সরকার ও বিএনপি একসঙ্গে যৌথ ঘোষণা দেওয়ায় মানুষের কাছে বার্তা গেছে যে বিএনপি একমাত্র রাজনৈতিক শক্তি। বোঝানো হচ্ছে সরকার ও বিএনপি সমশক্তি। এর মাধ্যমে অন্য দলগুলোকে অবজ্ঞা করা হয়েছে। এত অন্য দলগুলো নির্বাচনের মাঠে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের প্রতিবন্ধকতা পড়বে। জামাত এ বক্তব্য প্রফেসর ইউনূসকে জানানো চিন্তা করছে বলেও আমরা জানতে পেরেছি। লন্ডন বৈঠকের প্রতিক্রিয়া জানিয়ে জামাত আরও বলেছে যে প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যতা হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। কি বলবেন? আশঙ্কার কিছুই হয়নি। এটা হচ্ছে বরঞ্চ আমরা একটা কনফিডেন্স বিল্ডিং মেজার তৈরি হয়েছে। আর পৃথিবীতে এটার ইনস্ট্যান্স প্রচুর আছে। আপনি কয়দিন আগে মালয়েশিয়াতেও দেখবেন। যৌথ ঘোষণাটা বা যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠিয়েছে এটা এই যে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকার এটা হতে পারে কিনা। আমি বলি যৌথ ঘোষণাটা এটা প্রত্যেকটা দেশেই, অনেক দেশে এটা হয়। গভর্নমেন্টের সাথে মেন অপোজিশনের এক ধরনের স্টেট ওরা আলাপ করে, ওই আলাপের কি জিসটা সেটা দুজনেই বলে যে আমরা এই আলাপ করেছি, এই আমাদের ডিসিশন হয়েছে। পলিটিক্যাল যেই সমস্ত দেশে কোয়ালিশন গভর্নমেন্ট আছে আপনি দেখবেন, অনেকে আছে যে আমি কোয়ালিশন গভর্নমেন্টে আছি, আমি গভর্নমেন্টের মধ্যে নাই, বাট আমি যে গভর্নমেন্ট আছে তাকে সাপোর্ট দিচ্ছি। আমি কেন কি বেসিসে সাপোর্ট দিচ্ছি, এই হচ্ছে বেঞ্চমার্ক। তখন এটা দুইজনে মিলে যৌথ। এইটা কিন্তু এটা একটা ইস্টাবলিশ প্র্যাকটিস। এটাকে সত্যিকারে অন্যভাবে দেখার কোনো ইয়ে নেই। আর প্রফেসর ইউনূস তো বারবার বলেছেন যে ইলেকশন ফ্রি হবে, ফেয়ার হবে, সবাই ভোট দিতে পারবেন। এটা আমরা সবার জন্য এটা লেভেল প্লেইং ফিল্ড। একটি বার্তা কিন্তু যাচ্ছে যে বৈঠকের মাধ্যমে সরকার হয়তো বলতে চেয়েছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে। এটি এক ধরনের ম্যান্ডেট দেওয়ার মতো কেউ বলছে। একটা রিয়ালিটি হচ্ছে বিএনপি বাংলাদেশের লার্জেস্ট পার্টি। এটা আপনি কি অস্বীকার করবেন? নয়। একটা লার্জেস্ট পার্টির যিনি অ্যাক্টিং চেয়ারম্যান, তো তার সাথে তো প্রফেসর ইউনূসের একটা মিটিং হতেই পারে। একটা সংকট কিন্তু তৈরি হতে পারে শফিকুল আলম। কোন ধরনের সেটি আমি একটু বলি, আমরা মনে করি আমি সেটি কোন বলি ধরনের কোন সংকট তৈরি আমরা কোন সম্ভাবনাই দেখছি না। আমি সেটা বলছি, রাজনৈতিক না, অন্য ধরনের একটা সংকট তৈরি হতে পারে বলে কেউ মন্তব্য করেছেন। সেটি হলো যে এখন আসলে বিএনপি এই মিটিংয়ের পরে খুব উচ্ছ্বসিত বা আনন্দিত, এবং যেটা আপনি শুরুতে বলছিলেন তারা অলরেডি নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে, এবং দেশে যারা প্রার্থী হবেন তারা এলাকায় চলে গেছেন, এবং তারা শুধু ঈদ উপলক্ষে না, এখন তারা সম্ভবত এলাকাতেই থাকবেন। কিন্তু অনেকে মনে করছেন যে সরকারের সঙ্গে বৈঠক এবং যৌথ বিবৃতিতে এখন বিএনপির হাতে সব কিছু রয়ে গেল বা চলে গেছে, প্রশাসন এখন তাদের কথাই শুনবে বেশি, এমন লক্ষণও কিন্তু আপনারা হয়তো সামনে টের পাবেন। যদি তাই হয় তাহলে সরকার চালাবেন কিভাবে? না, এটা আমার মনে হয় না। এক ধরনের বাংলাদেশের আমরা তো ধরেন পলিটিক্যালি কোনো আমাদের পলিটিক্যাল অ্যাম্বিশন নাই এবং পলিটিক্যাল বেজও নাই, রাইট। তো ফলে আমাদের যে প্রশাসনে যে লোকটা আসছে সে তো কোনো না কোনো পার্টির তো সে সমর্থন করে, সে তো আর আমাকে সে পলিটিক্যালি সমর্থন, কারণ আমার তো পলিটিক্যাল ইডিওলজি নেই। আমি যেই পুরো কোয়ালিশন অফ পার্টিজ যারা জুলাই আন্দোলনে ছিল তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি, এটা প্রত্যেকটা পার্টিকে, যারাই এই মানে স্বৈরাচারকে হটিয়েছে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি। আমার মনে হয় ফারফেচ দেখে এটা অনেক বেশি নিয়ে চিন্তা ভাবনা করছেন। এইটার মাধ্যমে যেটা হচ্ছে যে একটা আমরা দেখেন ডক্টর শফিকুর রহমানের সাথেও তো স্যারের কথা হয়েছে না, তারপরে নাহিদ ইসলামের সাথেও কথা হচ্ছে। এখন কেউ তো বলতে পারে যে নাহিদের সাথে স্যার এক্সট্রা কথা বলে উনি তাকে অ্যাডভান্টেজ দিচ্ছেন, সেটাই আসলে ইয়ে না। আর লন্ডনে যেহেতু হয়েছে কথাটা, তারপরে হচ্ছে কি মেসেজটা যাবে সেই জন্য একটা বিবৃতি দেওয়া হয়েছে, এর বাইরে এটা কিছু না, এবং এইটা ইস্টাবলিশ প্র্যাকটিস, পুরো পৃথিবীতে এটা আছে এমন কোনো। তবে একটা জিনিস হয়েছে, সেটা হলো বিবৃতি দেওয়াতে একটা লাভ হয়েছে, সেটা হলো আসলে বিষয়টা স্পষ্ট হয়েছে, কেউ আর অস্বীকার করতে পারবে না যে কি হলো। আমরা দুই পক্ষের মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকলো, হ্যাঁ, যে এই হচ্ছে মেসেজটা, এবং এটা পুরো দেশের জন্য সবাই জানলো যে মেসেজটা কি।
হ্যাঁ, এমন যেমন ধরেন আমি বের হয়ে আমি একটা কথা বললাম আর উনি বের হয়ে আর একটা কথা Right. বললেন, তাহলে হয়তো কি দুই ধরনের ন্যারেটিভ তৈরি হতো। যেটা আগের কিছু বৈঠকে আমরা লক্ষ্য করেছি। এতে হয় কি, যারা ধরেন এই যে টিভিতে বা ইয়েতে যারা সূক্ষ্ম সারাক্ষণই সূক্ষ্ম কনস্পিরেসির চিন্তা ভাবনা করেন, তারা আবার এটাকে নিয়ে ইয়ে করতেন, কি যেন জাল বুনতেন, যে এই দেখেন খলিল সাহেব কিন্তু এটা বলেছেন, কিন্তু আমির খসরু মাহমুদের কথায় কিন্তু এই শব্দটা আসে নাই। এটা নিয়ে অনেক কথা চালাছিল, বরঞ্চ একসাথে দুইজনে যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা সবার জন্য মঙ্গল, সবাই জানলো মেসেজটা কি। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। জাতীয় নাগরিক পার্টি বলছে যে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে। এনসিপি আরও বলছে যে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের সুস্পষ্ট রুটম্যাপ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণ অভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য আকাঙ্ক্ষাকে অবদমিত করবে। কি বলবেন? না, আমরা যে রাষ্ট্র বিনির্মাণের যে আকাঙ্ক্ষার যে কাজগুলো, সেগুলো তো সবই আমরা সুচারুভাবে সম্পন্ন করছি। সেই বাস্তবায়নের নিরিখেই দেখেন সমস্ত কাজগুলো হয়েছে। ট্রায়াল, আমাদের মূল ম্যান্ডেটটা কী ছিল? যে সংস্কার, ট্রায়াল, বিচার এবং ইলেকশন। সংস্কারের প্রশ্নে অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে, তারা একের পর এক মিটিং করছেন, একটা দুইটা না, অনেক অসংখ্য মিটিং করেছেন, করে একটা কনসেনসাসে আসার চেষ্টা করেছেন। আপনি নেপালের দিকে তাকান, নেপালে ওদের এক কনস্টিটিউশন এটাকে নতুন করে করতে ওদের 8-9 বছর লেগে গেছে। হ্যাঁ, নতুন একটা কনস্টিটিউশন, মানে তাহলে বুঝেন কি পরিমাণ ডিসকাশন ওদের মধ্যে হয়েছে, ঠিক না? সেখানে আমাদের এই যে কনসেনসাস তৈরি করার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তারপরে অন্যান্য অনেক কিছু নিয়ে যে কনসেনসাস তৈরি করার জন্য আমরা তো কি এনর্মাস এফর্ট দিচ্ছি। এই জায়গাটা আমি মনে করি সোফার আমরা সাকসেসফুল। কোনো পার্টি বের হয়ে বলে নাই না আমি এই প্রসেসের সাথে ইনভলভ না, সবার কথাটাকে আমরা অ্যাকোমোডেট করছি, খুবই অ্যাকোমোডেটিভ এটা, এবং এটা আমি বলবো যে ইউনিক পুরো পৃথিবী। কিন্তু তাদের সেই অভিযোগের ব্যাপারে আপনারা কি বলবেন? সেটা যে একটা রাজনৈতিক দলের অবস্থানে তাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে না, তাহলে আপনি তো এই কথাটা তাহলে আপনি অন্যান্য পার্টির কাছে শুনেন না। তাহলে আমাদের যে কনসেনসাস বিল্ডিং কমিশন যে কাজ করছে, তাহলে সবাই বলতো যে উনি খালি এই পার্টিকেই গুরুত্ব দিচ্ছেন, অন্যকে। নির্বাচনের প্রশ্নে না, নির্বাচনের প্রশ্নেও আমরা মনে করি সবার কথাটাই আমরা শুনছি, প্রত্যেকের। ওদের নির্বাচনের যখন লগুলো করা হচ্ছে, নির্বাচনে যখন প্রশাসন যন্ত্রকে ঢেলে সাজানো হচ্ছে, তখন এসে বলতে পারেন যে না, আমার লেভেল প্লেইং ফিল্ড নাই, বা এই মনে হচ্ছে যে এই পুরো প্রশাসন যন্ত্র, পুলিশ, এগুলো নিয়ে যে নির্বাচনটা হচ্ছে, এটা একটা পার্টিকে। এনসিপি বলছে যে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবে না, এটা ওনারা বলছেন। এখন অনেক কথাই তো বলেন, দেখা যাক। আপনার ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছেন, যেটা আপনি শুরুতে বলছিলেন যে 5টি অর্জন হয়েছে। এর মধ্যে আমরা কয়েকটি বিষয় অলরেডি ইতিমধ্যে আলোচনা করেছি। দুটো বিষয় আপনার সাথে একটু আলোচনা করতে চাই। একটি হলো রোহিঙ্গা সমাধানে আরও কিছু আশা, বিষয়টা আপনি এইটুকুই লিখেছেন। আসলে না, কিভাবে রোহিঙ্গা এই সমস্যাটা এমন একটা সমস্যা, এটার জন্য আমার ইন্টারন্যাশনাল অনেক অ্যাক্টরের কাছে যেতে হচ্ছে। আমি যে এককভাবে আমি এটা সলভ করতে পারছি না। আগে যেরকম ধরেন আগের গভর্নমেন্ট যেটা করেছে, ব্লাইন্ডলি তারা
একটা দুইটা দেশের দিকে তাকিয়েছিল। জি জি। তো সেই জায়গায় আমাদের আশাটা সেইভাবে মানে ওইটার ওরা সেইভাবে আমাদেরকে আশাটা দিতে পারেনি যে এটা সলভ করবে। আমরা রিজিওনাল প্লেয়ারের সাথে গিয়েছিলাম। এখন আমরা যেটা চাচ্ছি যে পুরো ইন্টারন্যাশনালি অন্যান্য যারা অ্যাক্টর আছে, যাদের ওই জায়গায় হিস্টোরিক্যাল কানেকশন আছে। যেমন আমরা জাপানে গেছি, জাপানে যে আমরা ইয়োহেই সাসাকাওয়ার সাথে কথা বলেছি। আপনার সাসাকাওয়া হচ্ছে পুরো জাপানে কেন পুরো বিশ্বে যে মায়ানমারের যে এথনিক গ্রুপের সাথে তার চেয়ে ভালো কানেকশন পৃথিবীতে কারো নাই। এত কানেকশন, সে 135 বার সে মিয়ানমার ভিজিট করেছে এবং সে মায়ানমার এই যে আরাকান আর্মি এবং ইয়ের মধ্যে মায়ানমার মিলিটারির মধ্যে দুইবার সে সিজফায়ার মানে যুদ্ধবিরতি তার একক ইয়েতে করিয়েছে। তো আমরা তার সাথে 2-3 ঘন্টা আমরা আলাপ করেছি। লন্ডনে আপনারা এরকম গুরুত্বপূর্ণ কার সাথে আলাপ করলেন? ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি মায়ানমার খুব ভালো জানেন। হ্যাঁ, সেটা আমরা জানি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ধরেন মায়ানমার এই যে রোহিঙ্গাদের যে বাচ্চাদের এডুকেশনের জন্য এখন ফান্ডের একটা ক্রাইসিস হয়ে গেছে। ওরা আমাদের ক্যাম্পে বড় হয়েছে, ওদের এডুকেশনটা তো দরকার, আপনি ফান্ডটা পাবেন কোথায়? তো এটার জন্য গর্ডন ব্রাউন হচ্ছে গ্লোবাল যে এডুকেশনের একটা ফান্ডের উনি প্রধান। তো ওনার সাথে আমাদের একটা খুব বিস্তারিত আলাপ হয়েছে। তো এই যে আমরা মাল্টি ফ্যাসেটেড ওয়েতে এগোচ্ছি এবং এইটা ইউকের একটা জিনিস কি, ইউকে তো আর সেই বিংশ শতাব্দীর ইউকে যেটা ছিল সেটা তো নাই, বাট কিছু কিছু জায়গায় ইউকের ইনফ্লুয়েন্সটা এখনও বিদ্যমান আছে। তারা অনেক কিছু করাতে সক্ষম, অনেক প্লেয়ারকে সে একই টেবিলে এনে বসায় একটা ক্রাইসিসের রেজুলেশন করতে সক্ষম। আর যার সাথে আমরা কথা বললাম, জোনাথন পাওয়েল, সে কিন্তু গুড ফ্রাইডে এগ্রিমেন্ট যেটা ব্রিটেনের সাথে আয়ারল্যান্ডের হয়েছে, বা আলস্টার প্রো ব্রিটেনপন্থী যে আলস্টার গ্রুপ এবং আইরিশদের সিনফেন, এদের সাথে কথাবার্তা উনি অভিজ্ঞ লোক, অনেক পুরনো থেকে এই কাজটা করেন। তো ফলে আমরা মনে করছি যে এতে নতুন করে আসার একটা জায়গা তৈরি হলো। আপনারা ব্রিটেন সফরের সময় কিছু সুসংবাদও শুনেছেন, আমরা লক্ষ্য করলাম। সেটি হলো যে হাসিনার সহযোগীর 170 মিলিয়ন পাউন্ডের 320টি সম্পত্তি জব্দ করে, যেটা বাড়ি এবং ফ্ল্যাট দুটি রয়েছে। এটা একটা কাকতালীয় নাকি? কিন্তু তখনই আল জাজিরা রিপোর্টটা করেছে। কাকতালীয় তো না, ওই সময় ঘটনাটা ঘটেছে বা তার আগেই যাই হোক, মানে জিনিসটা ওই সময় অ্যানাউন্সমেন্টটা হয়েছে বা এটা আমরা মনে করি এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। মানে ওই সময় যে অ্যানাউন্সমেন্টটা হলো, এই অ্যানাউন্সমেন্টে ওইটা হওয়ার মানে হচ্ছে ইন এ ওয়ে দে আর, মানে এটা রিফ্লেকশন যে আমরা তৎপর রয়েছেন, আমরা যে কাজগুলো করছি সেটা একটা হাইলাইট। এটা জানানো, পুরো পৃথিবীতে জানানো হলো যে আমরা যে কাজগুলো করছিলাম। এটা এই যে বাইরের থেকে টাকা আনা তো খুব মুশকিল, আবার যে ওইখানে ফ্রোজেন হয়ে গেছে মানে যে আমি টাকাটা আনতে পারছি তা না। সেটার প্রথম ধাপ নিঃসন্দেহে, এটা প্রথম ধাপ। জায়গাগুলো চিহ্নিত হয়েছে, তাকে বলা হয়েছে যে এইটা এই সমস্যা এবং তারা সে অনুযায়ী কাজ করেছে। এখন আমাদেরকে বুঝাতে হবে যে এই টাকাটা এই ফ্রোজেন প্রপার্টির পিছনে আসলে এই চুরি করা টাকাগুলো ছিল, এটা আমাদেরকে কনভিন্স করতে হবে। এটা আমি মনে করি যে একটা বিগ স্টেটমেন্ট, এবং যারা বাংলাদেশে এই যে চুরি চামারি করে বিদেশে যে প্রপার্টি করেন তাদের জন্য একটা বড় স্টেটমেন্ট, সতর্কবার্তা। হ্যাঁ, যে যারাই ধরেন একটা বড় অফিসিয়াল অনেক টাকা বানালেন, একটা বড় বিজনেসম্যান ব্যাংকের থেকে 5,000 কোটি টাকা উঠে উনি 1,000 কোটি টাকা দেশে ইনভেস্ট করলেন, 4,000 কোটি টাকায় পাচার করে দিলেন। তো এদের সবার জন্য এটা একটা বড় মেসেজ যে দেখো, মানে তুমি ভাবতেছো যে আইনের হাত শুধুমাত্র তোমার ন্যাশনাল বর্ডারে থাকে, তা না, আইনের হাত বিদেশি বর্ডারে যেও হাতটা যেতে পারে, এবং সেটা যদি আমরা ভালো মতো পারসিউ করতে পারি, এটা কোনো কিছু না, কোনো প্রপার্টি থাকবে না। অ্যাটলিস্ট এই লোকটা এটার উপর তো তার দখল থাকলো না, এটাতে যে ভাড়া উঠে খেত বা ভাড়া উঠে যে আমাদের এগেনস্টে যে এই ধরনের প্রপাগান্ডা সেই জায়গাটা তো ব্যাহত হলো। এবং এটা বাংলাদেশে যারা বিশিষ্ট চোর আছেন, হ্যাঁ, তাদের জন্য তো একটা বিগ মেসেজ। প্রফেসর ইউনূসের লন্ডন সফরের শুরুতেই টিউলিপ প্রসঙ্গে আসলো, তার চিঠি দেওয়া, দেখা করার ইচ্ছা পোষণ করা, এবং আপনি তার একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। আপনি বলেছিলেন যে তারা যারা এই গুম খুন চুরির কোনো বিষয়ে এখন পর্যন্ত অনুতপ্ত নয়।
আমরা আরেকটা জিনিস দেখলাম যে প্রফেসর ইউনূস আইটিভির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন লন্ডন থাকা অবস্থাতেই। উনি লন্ডন থেকে আসার পরে সেটা আমরা আমাদের মিডিয়াতে এসছে, উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে তার সঙ্গে আমি কথা বলিনি, আমি এটিকে আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবে হওয়া উচিত, এখানে আমার জড়িত হওয়া উচিত নয়। উনি আরেকটা কথা বলেছেন যে টিউলিপকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে। কি বলবেন? না, এটা অবশ্যই পুরো জিনিসটা তো আইনি বিষয়। আইনি বিষয়টা আইন সিদ্ধভাবেই হওয়া উচিত। একজনের বিরুদ্ধে অভিযোগ আসছে, তো অভিযোগটা আইনিভাবে এটা সেটেল হবে, এটা তো এর মধ্যে তো পলিটিক্স নাই, ঠিক আছে? তো সেটাই উনি ওই কথাগুলোই বলেছেন যে ওনার বিরুদ্ধে যা অভিযোগ সেখানে তো অন্য কোনোভাবে এটা তো মিটানোর সুযোগ নাই, আইনগতভাবে এটা সেটেলমেন্টের ইস্যু আছে। যে আপনি যদি আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আপনি যদি মনে করেন আপনি ইনোসেন্ট, আপনি ওইটা কোর্টেই প্রমাণ করেন যে না আমি ইনোসেন্ট, ঠিক না? তো সেই অনুযায়ী এই জন্য মানে ওনার সাথে দেখা করতে হবে কেন এটাই। আরেকটা বিষয় কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে টিউলিপের রাজনৈতিক কেরিয়ার কিন্তু খুব হুমকির মুখে। তার মন্ত্রিত্ব গিয়েছে এবং ভবিষ্যতে লেবার পার্টির এমপি প্রার্থী হতে পারবে না সেই সন্দেহটা রয়েছে। নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে এর আগে আমরা দেখেছি যে লন্ডনের মূলধারার যে মিডিয়াগুলো টিউলিপের ব্যাপারে যে ধরনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, এরপরে তার রাজনৈতিক কেরিয়ার কি থাকবে আদৌ? তার রাজনীতির ক্যারিয়ার কি থাকবে কি থাকবে না সেটা তো আসলে আমাদের বলার কিছু নাই। উনি ইউকে আমরা একজন সাংবাদিক ছিলেন, আমরা ওই দৃষ্টিকোণ থেকে না হয় শুনি। অফিসিয়ালি যেটা হচ্ছে যে উনি ওনার ক্যারিয়ার কি হবে না হবে এটা ওনার বিষয়। বাট আমরা জানি যে শেখ যে পরিবার, শেখ হাসিনার যে পরিবার, এটা তো ভয়ানক একটা করাপ্ট পরিবার, একটা লোকও বাদ নেই নাই। এবং এরা বাংলাদেশে গত 17 বছরে যেই ধরনের লুটপাট করেছে, লুটপাটতন্ত্র জারি করেছে, এটা তো পৃথিবীতেই ইউনিক। আপনার যেই টাকাটা একটা বিজনেসম্যানও বাইরে নিয়েছে, এটা কার ব্লেসিংসে নিয়েছে? যেই লোকটা ইসলামী ব্যাংককে খালি করে দিল বা ধরেন অন্যান্য ব্যাংককে খালি করলো, কার ব্লেসিংসে করেছে? এটা তো শেখ ফ্যামিলির ব্লেসিংসেই করেছে, ঠিক না? তো শেখ ফ্যামিলির তো এটা বোঝা উচিত যে কি কি আকাম কুকাম করেছে। এবং কিন্তু দেখেন ওদের ফ্যামিলির মধ্যে কারো কোনো ইয়ে নেই, বরং যে এটাও তার বাপদাদার সম্পত্তি। ওরা পুরো যেই মানে যেই ন্যারেটিভটা দাঁড় করিয়েছিল যে শেখ মুজিবুর রহমান এই দেশকে একমাত্র সে স্বাধীন করেছে, একমাত্র শেখ মুজিবুর রহমান, অতএব আমরা এই তার যে সম্পত্তি উনি যেটা পেয়েছেন তারা উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি রয়েছে এটা লুটপাট করে খাবেন। 1000টার বড় ইনস্টিটিউশন আপনি করেছেন হচ্ছে তাদের নামে। হ্যাঁ, শেখ রাসেল ক্যান্টনমেন্ট, শেখ রাসেলের নামে আমার কেন ক্যান্টনমেন্ট করতে হবে? তার মৃত্যুটা সত্যিকার অর্থে একটা করুণ একটা অধ্যায়, হ্যাঁ, একটা ট্র্যাজেডি, একটা বাচ্চা ছেলে, কিন্তু তার নামে আমার কেন একটা ক্যান্টনমেন্ট করতে হবে? তার ভাই বোন সবার নামে ব্রিজ করতে হচ্ছে। 135 কোটি না 117 কোটি টাকা দিয়ে আপনি মুরাল করছেন। আমাদের বিধবাদেরকে আমরা স্টাইপেন্ড দিতে পারতেছি না। গ্রামে যাদের বিধবা, যাদের হাজব্যান্ড মারা গেছে বা একটা দুইটা ছেলে মেয়ে ছিলেন, একটা দুইটা, তাদের জাস্ট অবস্থা দেখেন, তাদের পাশে দাঁড়াইতে পারছি না। আর উনি মুরাল করে বেড়াচ্ছেন 117, 4-5 হাজার কোটি টাকা ব্যয় করেছেন বিভিন্ন এইখানে একটা এবং কি শহীদ মিনারগুলোরে নষ্ট করেছেন। শহীদ মিনারের পাশে দাঁড় করিয়ে দিয়েছেন শেখ মুজিবের মুরাল। তো মানুষ শহীদ মিনারে না যেয়ে বাধ্য হচ্ছে যে আগে মুরালে যেতে, না হলে তো আপনার চাকরি থাকে না। আমরা যেই বাঙালি সত্তা যেখানে জেগে উঠেছিল শহীদ মিনারকে সামনে রেখে, আপনি সেটাকে পাশ রেখে বলতেছেন যে না, একে ওয়ার্শিপ করো, হ্যাঁ ইনি হচ্ছেন নতুন গড, উনাকে ওয়ার্শিপ করো। তো ওইটা এবং এটার পিছনে কি পরিমাণটা লুটপাটটা হচ্ছে। একটা আপনি হয়তো বা 10 লাখ টাকা দিয়ে একটা মুরাল করেছেন, দেখা দিল 1 কোটি টাকা, কেউ তো এসে এটা অডিট করবে না, কেউ এসে বলবে না যে এই জায়গায় আপনি চুরি করেন, সবাই ভয় আছে। তো পুরাটা একটা বড় লুটপাটতন্ত্র জারি করেছেন। কিন্তু দেখেন শেখ ফ্যামিলির কারো মধ্যে কোনো অনুশোচনা আছে? দেশটাকে কোথায় নিয়ে গেছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন, প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। শফিকুল আলম, আপনি এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনার আসল পরিচয় আপনি আপাতমস্তক একজন সাংবাদিক। বাংলাদেশের মিডিয়ার বৈশিষ্ট্য, নীতি এসব আপনার আদ্যপান্ত জানা। মিডিয়ার ব্যাপারে আপনার উদারতা নিয়ে আলোচনা এবং সমালোচনা দুই রয়েছে। আমরা গত কিছুদিন ধরে দেখছি যে মূলধারা মিডিয়ার মধ্যে বেশ কয়েকটি মিডিয়া সরকারকে বিতর্কিত করার জন্য বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত লেখা ছাপছে, কি বলবেন? না, এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবছি। অনেস্টলি একটা গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে জনগণ যাতে ভুল ইনফরমেশন না পায়, জনগণকে যাতে কেউ ডেলিভারেটলি মিসলিড না করে, ফলস ইনফরমেশন না দেয়। কেননা ফলস ইনফরমেশনের কারণে যুদ্ধ হয়ে যেতে পারে, ফলস ইনফরমেশনের কারণে অনেক ধরনের অঘটন ঘটতে। আপনার মনে আছে যে বিডিআর এর ডাল ভাত নিয়ে কি আজে বাজে রিপোর্ট হয়েছিল সেই সময়, এবং তার সে পরিণতি কি ভয়াবহ। হ্যাঁ, এটা দেখেন, ওইটাকে অনেকে কাজে লাগিয়েছে যে না, বিডিআর এর বিরুদ্ধে এক ধরনের ইয়ে করা। তো সেই জন্য যারা এই ফলস নিউজ করছেন তাদের ব্যাপারে আসলে একটা গভর্নমেন্ট কি পারে এটা নিয়ে ভাবতে হবে। আপনি এই পর্যন্ত যতগুলো ল হয়েছে তা কিন্তু বেশিরভাগই, আমি আগের গভর্নমেন্টের কথা বলবো না, তখন অনেক রিপ্রেসিভ ল হয়েছে, জার্নালিস্টদের কণ্ঠ কেড়ে নেওয়া হয়েছে, যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটির যেটা পরের ভার্সন, পুরোটা ছিল। কিন্তু আমাদের এই সময় আসলে ভাবতে হবে যে গভর্নমেন্ট কিভাবে এটাকে ট্যাকেল করতে পারে। একটা গভর্নমেন্টের তো এটা ট্যাকেল দেওয়ার তার নৈতিক দায়িত্ব অবশ্যই। তো এটাকে আপনি কেমনে ট্যাকেল দেবেন? দিতে গেলে আবার একদল চিল্লাচিল্লি করবে যে আমরা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করি না। তো আমার ফ্রিডম অফ স্পিচটাকেও রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম যারা এই মিসলিডিং ইনফরমেশন দিচ্ছেন তাদের বিরুদ্ধেও তো, মানে যারা এই যে মিসলিডিং ইনফরমেশন যেটা আসছে সেটার বিরুদ্ধেও তো আমার একটা অবস্থান নিতে হবে, একটা আমার মেজার নিতে হবে। এই মেজারটা এটা কীভাবে নেওয়া যায়, এটা নিয়ে আমার মনে হয় ব্রডার কনসালটেশন করে এটা একটা ইয়েতে যায়। অনেকে একটা কথা কেউ বলছেন, সেটা হচ্ছে যে যারা এটা করছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট গভর্নমেন্ট এর উচিত না দেওয়া। হ্যাঁ, অনেকে বলছেন যে গভর্নমেন্ট কেন, যে মিসলিডই করছে তাকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া মানে হচ্ছে তাকে প্রমোট করে তাকে ফান্ডিং করতেছে, তাহলে তার মিসলিডিং ইনফরমেশনটাকে আমি ফান্ডিং করছি, গভর্নমেন্ট ফান্ডিং করছে। এটা তো নৈতিকভাবে এটা গভর্নমেন্ট পারে না, ঠিক না? একটা গভর্নমেন্ট কি পারে যে এই লোকটা প্রতিদিন মিথ্যা, যেমন ধরেন একটা পত্রিকা দেখলাম যে ইয়ের সম্পর্কে একটা কি যেন ধর্মমন্ত্রী, ধর্ম অ্যাডভাইজারের ফ্যামিলি নিয়ে একটা বাজে মিসলিডিং পোস্ট দিয়েছেন, বা এরকম অহরহ হচ্ছে। তো সেই জায়গায় আপনি কিভাবে এটাকে ট্যাকেল করবেন? তো ওই পত্রিকায় কেউ বলছেন যে তাহলে ওই পত্রিকার অ্যাডভার্টাইজমেন্ট আপনার বন্ধ করে দেওয়া উচিত, কেননা গভর্নমেন্ট তো ইচ্ছা করেও এই যারা মিসলিড করবে তাকে কেন গভর্নমেন্ট ফান্ডিং করবে? এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমার মনে হয় এটা নিয়ে ইনফরমেশন মিনিস্ট্রি এইটা নিয়ে বসা উচিত সবার সাথে, যারা রিলিভেন্ট, যারা স্টেক হোল্ডার আছেন, মিডিয়ার যারা হাউসের যারা প্রধান আছেন, সবাইকে নিয়ে বসা উচিত। হ্যাঁ, ইদানিং কিন্তু আমরা আরেকটা জিনিস দেখছি, সেটি হলো কিছু পরিচিত ইউটিউবার তারা বলার চেষ্টা করছেন দেশের সব সংকটের জন্য দায়ী প্রফেসর ইউনূস। তাদের বক্তব্য, প্রফেসর ইউনূস না থাকলে সব সমস্যার সমাধান হয়ে যেত। কোনো যুক্তি বা প্রমাণের তোয়াক্কা না করে তারা অত্যন্ত আগ্রাসী ভাষায় প্রফেসর ইউনূসকে আক্রমণ করছে, এবং এই আক্রমণ থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইংও কিন্তু বাদ যাচ্ছে না। বিশেষ করে আপনার প্রতি তারা একেবারে রীতিমতো খড়গ হস্ত, আপনাকে বিতর্কিত করতে সব রকমের অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কেন এমনটি হচ্ছে? যে আমি বললাম ফ্রিডম অফ স্পিচের তারা সর্বোচ্চটা করছেন এবং মিথ্যা কথা ছড়াচ্ছেন। আমার বিরুদ্ধে আপনি ক্রিটিসাইজ করতেই পারেন, সর্দার ফরিদের তো আমি বা সর্দার ফরিদ আমরা কেউ তো ক্রিটিসিজমের বাইরে না। কিন্তু কথা হলো আপনি কি মিথ্যা কথা ছড়িয়ে ক্রিটিসিজম করবেন নাকি সত্য কথা ছড়িয়ে ক্রিটিসিজম করবেন? যেটা করতেছে একটা ডেলিভারেড মিথ্যা কথা বলতেছে, ঠিক আছে? যেই কথা আমি বলি নাই সেটাকে বলতেছে, এবং যেই সমস্ত এই গভর্নমেন্টের বিরুদ্ধে যেই সমস্ত কথা আমাদের অ্যাচিভমেন্টটা সে কিছু না বলে
এইটা হয়েছে, এটার ভিত্তি কি, আমাদের ম্যান্ডেট কি, সেটা নিয়ে কোশ্চেন হচ্ছে। একটা বিপ্লবের চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে কিছু নাই, নিঃসন্দেহে। ঠিক আছে। এবং এই বিপ্লবের ফলে পৃথিবীতে অনেক জায়গায় এই যে টিভি স্টেশনও বন্ধ করে দেয়, যে না দরকার নাই, এরা আমাদের বিপ্লবের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এই টিভি বা এই বন্ধ করে দেয়। আমরা তো সেই জায়গায় যাই না, আমরা ডেমোক্রেটিক থেকে ছিলাম এবং আমরা এক ধরনের বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচ আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা দেখছি যে এটাকে ভয়ানকভাবে মিসইউজ করছেন, অ্যাবিউজ করছেন অনেকে। বলা হচ্ছে মিডিয়া আপনাদের কোনো মিত্র নেই, মিডিয়া সরকারের মিত্র হবে, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। কারণ আপনি জানেন যে মিডিয়ার কাজই হলো ক্ষমতাসীনকে প্রশ্ন করা। কিছুদিন আগে আমরা দেখলাম কে মুক্তিযুদ্ধে তালিকায় থাকলেন, কে থাকলেন না, এই নিয়ে কয়েকটি মূলধারার মিডিয়া ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত খবর প্রকাশ করে উত্তেজনাকে তুঙ্গে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা চালিয়েছে। কয়েকটি মিডিয়া পরে অবশ্য দুঃখ প্রকাশ করেছে, আবার দেখলাম একটি মিডিয়া বলার চেষ্টা করেছে তারা ভুল করেনি। মিডিয়া যদি ডিসইনফরমেশন দিয়ে প্রতিদিন প্রতিবেদন প্রকাশ করে সরকারকে বিতর্কিত এবং জনগণের বিভ্রান্ত করতে চায় বা যেটা করছে এখন, তাহলে কি হবে? না না, সেক্ষেত্রে আমাদের যেগুলো টুলসগুলো ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার জায়গায় থাকেন, আমরাও আমাদের জায়গায় থাকি। আমি আপনার মিস ইনফরমেশনকে তো ফান্ডিং করব, এরা তো মিস ইনফরমেশন করছে, ডিসইনফরমেশন ওইটাই তো আমি আরো বেশি, আরো নেগেটিভ। এটা গভর্নমেন্ট তাদেরকে ফান্ডিং করতে পারে না, তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট গভর্নমেন্ট দিতে পারে না। কেন দিবে গভর্নমেন্ট? কেন ডেলিভারিটলি একটা যে মিস ইনফরমেশন দিবে তাকে কেন অ্যাডভার্টাইজমেন্ট দিবে? আপনি আমারে বলেন, কোন দেশে সুস্থ গভর্নমেন্ট এই কাজটা করবে? আপনি সারাদিন ধরে মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন, তাকে আবার আমি ডেকে নেই, তুমি কি এই 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 অ্যাডভার্টাইজমেন্টটা নাও, এই কি যেন সাপ্লিমেন্টটা নাও, এটা তো গভর্নমেন্ট পারে না। আমার মনে হয় এটা নিয়ে ইনফরমেশন মিনিস্ট্রি এটা নিয়ে দেখতে পারে। আপনারা আরেকটা জিনিস জানেন নিশ্চয়ই যে আপাতত সরকারের সঙ্গে প্রধান রাজনৈতিক দল বিএনপির সংঘাতময় পরিস্থিতির একটা অবসান ঘটেছে, এবং কিন্তু মিডিয়ার একটি অংশ প্রতিদিনই চেয়েছিল যে এই সংঘাতটা যাতে জিয়ে থাকে, এবং তারা এর জন্য মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যেটা আপনি এই টক শোতেই আর আগে আমরা কথা বলেছিলাম আপনার সঙ্গেই, যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই মিডিয়া গুম নিয়ে, ফ্যাসিস্ট সরকারের অর্থ লুট নিয়ে, তাদের দুর্নীতি নিয়ে তারা কিন্তু নীরব, তারা কথা বলছে না। না, এটাই যে আমরা দেখছি তো তারা কার পারপাস সার্ভ করছে, এবং এতে মনে হচ্ছে যে আমাদের যে গণ অভ্যুত্থানটা এটা আসলে আনফিনিশ রয়ে গেছে। এটার আসলে সত্যিকার অর্থে এটাকে আরও আমাদের মানে এই পুরো মিডিয়া আমরা রিফর্ম করতে পারি নাই, যে এই রিফর্মটা আমাদের দরকার করা ছিল সেই জায়গায় পারি নাই। এবং সবচেয়ে স্যাড যে জিনিসটা, এই সমস্ত অনেক মিডিয়াতে আবার আমরা যেটা শুনছি যে প্রো বিএনপি লোকজন এখানের বড় বড় জায়গায় আছেন, সেই প্রো বিএনপি মিডিয়াও দেখা যাচ্ছে যে এই মিথ্যা ইনফরমেশন ছড়াচ্ছেন। আমি জানি না বিএনপি নেতৃবৃন্দ এটা দেখছেন কিনা। এখানে শুধু প্রো বিএনপি না, আরও দলও রয়েছে যারা এদেরকে প্যাট্রোনাইজ করছে পেছন থেকে। এটা একটা দুঃখজনক। এখন প্রশ্ন হলো যে আমরা মোটামুটি জানি এরা কারা এই কাজগুলি করছে, যেহেতু আমরা মিডিয়াতে দীর্ঘদিন ধরে রয়েছি, আপনি নিজেও জানেন সেই লোকগুলি কিন্তু মিডিয়াতে বহাল তবিয়তে রয়েছে, এবং তারাই নানা মিথ্যা বয়ান তৈরি করছে, এবং এরাই কিন্তু এই ফ্যাসিস্টকে টিকিয়ে রাখার জন্য নানান বয়ান তৈরি করতে অতীতে। এবং আমাদের মনে হয়েছে তাদের লেখা, তাদের নীতি, তাদের যে উদ্দেশ্য, যে তারা আগের নীতি থেকে কিন্তু এক চলো সরে আসেনি। তাহলে মিডিয়া কি এমনি চলবে? আরেকটি প্রশ্ন আসে, যদি এই হয় তাহলে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি সেটির কি হবে? আসলে এটা নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এটা নিয়ে বড় রকমের ডিসকাশন না। আমরা তো বেশি দিন নাই, আমরা কয়েক মাস আছি, তারপরেও তো এই সমস্যাটা থেকেই যাবে। মিডিয়া কিভাবে সত্য নিউজ, আমরা চাই যে মিডিয়া ক্রিটিক্যাল রোল প্লে করুক। মিডিয়া, আমি অন্যায় করলে অবশ্যই মিডিয়া হাইলাইট করবে, এটাই মিডিয়ার কাজ। আমার পাওয়ার অ্যাবিউজ করলে অবশ্যই মিডিয়া আমাকে তার সবার সামনে আমাকে দেখাবে যে আমি আমার পাওয়ার অ্যাবিউজ করছি। আমি যদি এমন কোনো পলিসি নেই সেটা আত্মঘাতী বা সেটা জনগণের বিরুদ্ধে, যে অবশ্যই মিডিয়া এটা বলবে। তো মিডিয়া ডেলিবারেটলি মিস ইনফরমেশন ছড়াবে। তো এই বিষয়টা নিয়ে, এবং এটার ফলে যেটা হয় যে পুরো দেশের পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি তৈরি হয়। তো এই জায়গাটা তো অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো তো এটা নিয়ে আসলেই সিরিয়াসলি ভাবা উচিত, যে মিডিয়া আসলে আমরা কি ডিসইনফরমেশনকে অ্যালাউ করবো কি না, মিস ইনফরমেশনকে অ্যালাউ। আপনি দেখেন এক ডিসইনফরমেশনের
একদম ফ্লাড অফ বন্যার তোরের মতো ডিসইনফরমেশন ছড়িয়ে রোহিঙ্গাদেরকে তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত করা হয়েছে, করে সেই পুরো দায়টা এখন আমাদের উপরে। আমরা এখন 12 লক্ষ রোহিঙ্গাকে আমাদের ক্যাম্পে আশ্রয় দিতে হয়েছে, তাদের দেখভাল আমার করতে হচ্ছে। তার এডুকেশনের টাকাটা কোথা থেকে আসবে সেটা যেন লন্ডনে যে প্রফেসর ইউনূস কথা বলতে হচ্ছে, আর তার যে চিন্তাটা আমার চিন্তা হয়ে গেছে। তো এই যে এইটার মূল কারণ ছিল ডিসইনফরমেশন। ঠিক তেমনি আমাদের যদি প্রতিদিন এই যে আপনি মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াতেই থাকেন, তাহলে তো এটা তো সত্যিকার অর্থে, আমি তো বেশি দিন নাই, আমি 7-8 মাস বা 10 মাস যেই 7-8, তো এই সময়ের মধ্যে তো আমি কতটুকু কী করতে পারবো জানি না। বাট মিডিয়ার যে সমস্যা, মিডিয়ার যে সংকটের জায়গা, সেটা তো রয়েই যাচ্ছে, সেটা সবাই মিলে আমার মনে হয় অ্যাড্রেস করা উচিত। কিন্তু সংকটটা তৈরি হচ্ছে অন্য জায়গায়, সেটি হলো ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো বা গোষ্ঠীগুলো যারা রয়েছে তাদের আসলে মিডিয়া নেই। এমনকি আরও দুর্ভাগ্য যেটা, সেটা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির কোনো মিডিয়া নেই। এখন যেগুলো মিডিয়া রয়েছে সেগুলো সবই ফ্যাসিস্টদের সমর্থক এবং তাদের তৈরি করা, এবং তাদের লোকজন একটা মালিক। আসলে মিডিয়ার পলিসি নির্ধারিত হয় মূলত মালিকের দ্বারা, যেহেতু আমাদের এখানে সম্পাদকীয় যে প্রাতিষ্ঠানিক রূপটা পায়নি, যে সম্পাদক সেখানে প্রধান থাকবে একটা মিডিয়ার হাউসে, যেটা আমরা পড়েছি বা জেনেছি, বাংলাদেশে এটার অনুপস্থিত। এখন প্রশ্ন হলো যে যেহেতু তাদের মিডিয়া নেই, তাহলে সেই ফ্যাসিস্টদের মিডিয়া রয়ে গেছে, সেই লোকগুলি রয়ে গেছে। এটা এই জন্য সমাধানটা তো বের করতে হবে। এই জন্যই যারা জুলাইয়ে ছিলেন, জি, তাদের আসলে সিরিয়াসলি এটা নিয়ে ভাবতে হবে। কিন্তু ভাবছে বলে মনে হয় না। না, এটা এই জায়গাটা আগে, তখন আমরা তো এইভাবে প্রথম এরা অনেকে তো চুপচাপ ছিলেন, এখন দেখা যাচ্ছে দিনকে দিন এরা একটা ইনস্টেবিলিটি তৈরি করার চেষ্টা করছেন, এবং অনেকে এদেরকে কেউ আবার জুলাই আন্দোলনের যারা অংশীজন তারাই আমাদেরকে কেউ প্রমোটও করছেন, বিকজ এখন জুলাই আন্দোলনের মধ্যেই তো অনেক ধরনের বিভক্তি এসছে, আমি আপনার বিরুদ্ধে বা তো এদের ফলে এরা কেউ এদেরকে প্রমোট করছেন। বাট আমার কথা কি, মিডিয়ার মূল জিনিস হচ্ছে যে আমরা মিডিয়া চাই যে মিডিয়া ক্রিটিক্যাল রোল প্লে করুক, যে করেই হোক। মিডিয়া কখনোই তাবেদারি করবে না, এটা চাইও না আমরা। কিন্তু মিডিয়া অ্যাট দ্য সেম টাইম মিডিয়া যাতে ডিসইনফরমেশন না ছড়ায় সেটাও তো দেখতে হবে, বা এবং সরকারের নৈতিক জায়গাগুলো দেখতে হবে। সরকারকে, যে লোকটা বারবার ডিসইনফরমেশন ছড়াচ্ছে, তাকে সরকার আসলে কি করবে, সরকার কি করতে পারে, বিদেশে কি করে, অন্যান্য দেশে এটা কি ধরনের মেজারগুলো নেয়, সেগুলো নিয়ে তো সবার ভাবতে হবে। আমি আজকে যে বললাম যে উনি ডিসইনফরমেশন ছড়াচ্ছে, আমি বন্ধ করে দিলাম, আমি এই যে বন্ধ করে দিলাম, এটা তো একটা আউটক্রাই হবে, পুরো পৃথিবীর অনেকে চিল্লাবেন যে না, এই দেশের গভর্নমেন্ট এতই খারাপ হয়ে গেছে, তারা মিডিয়া বন্ধ করে দিচ্ছে। এটা তো সলিউশন না। আমি তো কোনো মিডিয়া বন্ধের পক্ষে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা মিডিয়া বারবার আপনাকে মিথ্যা নিউজ ছড়াইয়ে যাবে, বা একজন যে ইউটিউবার যে ইয়েতে যে সারাক্ষণ মিথ্যা কথা বলতেছে, সারাক্ষণ সে মানে প্রভোক এমন সব কথা বলতেছে যেটার কোনো বেসিস নাই, তো তার বিরুদ্ধে আসলে মেজারগুলো কি? আমি জানাচ্ছি যে উনি ভুল বলেছেন, আমি এই ভুল বলাটা পর্যন্তই কি আমার কাজ? নিশ্চয়ই না। তো উনি তো প্রতিদিন ডেলিভারিটলি এই কাজটা করতেছেন, প্রতিদিন মিথ্যা। আমি অন্তত কয়েকটা মানে 8-9 জন ইউটিউবার বলবো যে যারা প্রতিদিন মিথ্যা কথা বলেন, মানে এটাকে আপনি ট্যাকল করবেন কিভাবে? ঠিক আছে, এখন আমরা মূলধারার মিডিয়াতে আপনারা পরিবর্তন করতে পারতেন না, এটা সবার জন্য। আমি একটা কথা বলি শফিকুল আলম, এখানে একটা প্রশ্ন সমস্যা তৈরি হয়েছে কি, আপনারা শুরুতে কিন্তু যে উদারতা দেখিয়েছেন, অনেক উদারতা দেখিয়েছেন, এবং আপনারা সেই জিনিসটা সম্ভবত মনে রাখেননি যে ফ্যাসিস্ট সরকারের মিডিয়া থাকে না। আমরা মুসলিমের মিডিয়া পরবর্তী আর ছিল না, হিটলারের মিডিয়া পরবর্তী আর ছিল না, কিন্তু আমাদের সাথে তারা বহাল তবিত রয়েছে, এবং আপনাদের এই উদারতাটাকে তারা আসলে রীতিমতো দুর্বলতা ভেবেছে। আমরা ডেমোক্রেট, তারা তো ডেমোক্রেসিতে বিশ্বাসী না। আমি জানি না, বাট আমাদের লক্ষ্য বা প্রফেসর ইউনূসের ভিশন হচ্ছে যে আমরা যে কাজটাই করি এটা ডেমোক্রেটিক্যালি এবং রুল অফ লর মধ্যে হতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আমরা সেই কাজটাই করছি, কিন্তু আমার মনে হয় কি এটা সবার মিলেই এটা ভাবতে হবে সোসাইটিতে এইটা, কেন আমি ডেলিভারিটলি একজন প্রতিদিন এসে মিথ্যা কথা বলবেন একটা পত্রিকা, সেটা তো সত্যিকার অর্থে, বা আমি ইউটিউবে দেখা যাচ্ছে একটা লোক ইউটিউবে মিথ্যা ছড়াচ্ছে, ওইটাকে আবার ফটো কাট করে আরেকটা মেইন স্ট্রিম মিডিয়া সেটাকে ছেড়ে দিচ্ছেন, মানে তার ভয়েসটাকে আপনি অ্যাম্পলিফাই করতেছেন। আর আপনি ইউটিউবের একজনের বক্তব্য
একটা পত্রিকা ফটোকাট করে কিভাবে ছাড়ে? না না, সেই ইউটিউবে যে অপিনিয়ন দিচ্ছে জি। এবং এই অপিনিয়নটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই ভুল, সেই ভুল ইয়েটাকে আপনি দিচ্ছেন। ভয়ঙ্কর ব্যাপার। তা আপনি এগুলো নিয়ে আসলে সবাই মিলে এখানে কিন্তু আর সাংবাদিকতা কিছু থাকছে না। না না, এটা নিয়ে সত্যিকার অর্থে আমি নিজে বিদেশি মিডিয়ায় ছিলাম, আমি মিডিয়ার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের আমি একনিষ্ঠ, আমি একজন বলবো যে অ্যাক্টিভিস্ট এইখানে। কিন্তু আমি দেখছি যে সরকারে এসে আমি দেখলাম যে সরকার আসলে কোন টুলটা আসলে ব্যবহার করতে পারে। And সরকার কেস দিতে গেলে আপনি আউটক্রাই হবে যে উনি সরকার একটা রিপ্রেসিভ হয়ে গেছে, কেস দিচ্ছে। এটা কিন্তু সরকারও তো এটা নৈতিক দায়িত্ব জনগণকে মিস ইনফরমেশন থেকে বাঁচানো, জনগণকে ডিসইনফরমেশন থেকে রক্ষা করা, এটা সরকারের নৈতিক দায়িত্ব। সরকার আমি আসছি কেন, আমার তো এটা একটা ম্যান্ডেট। তো এই জায়গাগুলো সবাই মিলে ভাবা উচিত। যে এমনটা হলো কেন যে এই সরকারের কার্যক্রম, সরকারের সংস্কার, সরকারের পজিটিভ দিকগুলো তুলে ধরার মতো একটি মিডিয়াও নেই? না, আমার যেটা মনে হচ্ছে যে প্রচুর আসছে, যে যারা ভাবে যে আমাদের পজিটিভ না, আপনি দুই দেখেন একটা মিডিয়া ছাড়া না না, আমরা মনে করি প্রচুর আসছে, এর মধ্যেও আসছে। মানুষজন তো বোকা না। হ্যাঁ, আপনি ইকোনমি আপনি দেখেন আমরা কিভাবে স্ট্যাবিলাইজ করেছে এই গভর্নমেন্ট, নিঃসন্দেহে এটার কোনো তুলনা হয় না। সাধারণ মানুষ বুঝতে পারছে। আর একটা হচ্ছে যে পোস্ট একটা রেভুলেশন সময় আপনার স্ট্যাবিলিটি আনা একটা দেশে, এটা তো একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট। যেখানে পুলিশ বলতে কিছু ছিল না, যেখানে পুলিশ বলতে ছিল না, সিকিউরিটি ফোর্সের আপনার কনফিডেন্স একদম জিরো। তারপরে হচ্ছে সোসাইটির মধ্যে একটা বড় একটা ব্রুটাল রুলের একটা ইয়ে রয়ে গেছিলো, যারা শিকার হয়েছিল, ভিকটিম, তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের রাগ ছিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা একটা দেখেন 10 মাসে এই গভর্নমেন্ট কীভাবে টার্ন অ্যারাউন্ড করেছে, জিনিসপত্রের দাম কমিয়েছে, সোসাইটিতে হানাহানি কমিয়েছে। হ্যাঁ, এবং দুটো মিরাকল ঘটনা ঘটেছে বাংলাদেশে। একটি হলো ঈদের আগে জিনিসপত্র বা রোজার সময় জিনিসপত্রের দাম বাড়ে না। আর একটা মিরাকল ঘটেছে যে বাজেট দেওয়ার পরেও জিনিসপত্রের দাম বাড়ে না, যেটা তারপরে আপনি ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আপনার এগ্রিকালচারে দেখেন, আমরা এমন একটা সময় ছিল যে আমার ফার্টিলাইজার কেনার টাকা নাই, আপনি দেখেন বাম্পার ক্রপ হয়েছে। প্রত্যেকটাই কিন্তু পলিসি মেজারের কারণে, এমন নয় যে হঠাৎ করে ন্যাচার প্রদত্তভাবে হয়ে গেছে, তা কিন্তু না। পলিসি আমরা নিয়েছি, ডেডিকেটেড পলিসি। এবার বোরোতে আমরা 15 লক্ষ টন বেশি ধান পেয়েছি, তো অ্যামেজিং। ফলে দেখেন চালের মার্কেট আবার একটু কমে এসছে, আগের জায়গায় এসছে। তো এই যে এই কাজগুলো, এটা তো এমনি হয় নাই। সেই বিষয়গুলো মিডিয়াতে আসছে না, উল্টো চিত্র। আর এবং ইন্টারন্যাশনালি যে সাপোর্ট পাওয়া, ইন্ডিয়ান মিডিয়া যেভাবে আমাদেরকে পোর্ট্রে করাতে চেয়েছে যে দেশে একটা ভায়োলেন্ট এক্সট্রিমিজম এসছে, ইসলামিস্টরা এক ধরনের তালেবান রাজত্ব করতে, সেই জায়গায় প্রফেসর ইউনূস একা দাঁড়িয়ে থেকে পৃথিবীকে বুঝিয়েছেন যে না, এই দেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে এবং উনি একটা ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে ওভারসি করছেন এবং এটাকে একটা সুন্দর একটা ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার হবে এবং এইটার জন্য একটা টাইম লাইনও দেওয়া হয়েছে যে দিস ইজ দ্য টাইম লাইন। তো এটা তো রিমার্কেবল অ্যাচিভমেন্ট। এবং এর মধ্যে দেখেন অন্যান্য দেশে একটা বিপ্লব হলে কি পরিমাণ ক্যাওস হয়, কি পরিমাণ হানাহানি হয়, আর এখন শফিকুল আলম, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।